সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, হাসনাত আব্দুল্লাহর কাছে মনে হতে পারে যে এটা সেনাবাহিনীর ষড়যন্ত্র, তারা হয়তো বা আওয়ামী পন্থী। অপরদিকে সার্জিস আলমের হয়তো মনে হচ্ছে যে না, তিনি শুধুমাত্র তার একটা মতামত দিয়েছেন। কিন্তু তাদের বক্তব্য কিন্তু আসলে জাতিকে একেবারে মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে যে দুই ভাগে কিন্তু ভাগ করে দিচ্ছে। আমরা এরকমও শুনেছি যে ওয়াকার না হাসনাত, মানে সেনাবাহিনী নাকি হাসনাত। তাহলে যত লোক মারা গেল, 60% লোক মারা গেল বা যত লোক উন্ডেড হলো, তার 60% লোক হলো বুলেট আসছে সেনাবাহিনী থেকে। তাহলে সেনাবাহিনী তো স্বৈরাচার, পতিত স্বৈরাচারের দোষর হিসেবে চেষ্টা করছে সব দিক থেকেই। যেটা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সারা দেশে একত্রিত হয়ে ওনাকে আনছে, উনি আসতেও চান, ওনাকে অসম্মানজনক ভাবে সম্বোধন করছেন। এটাতে বোঝা যায় ল্যাক অফ কার্টেসি, ল্যাক অফ রেসপেক্ট এবং অ্যারোগ্যান্স যে শব্দটা। একজন সেনাপ্রধান হিসেবে সে এক্সাম্পলারি বিহেভিয়ার করবে। ইনস্টেড হি ইন্ট্রোডিউসড হিমসেলফ লাইক লো লাইটস। ক্যান্টনমেন্টে দুজন ছাত্র নেতাকে ডেকে নেবেন বা তারা যেতে চাইলেও তাদের সাথে রাজনীতি নিয়ে আলোচনা করবেন, এটা মোটেই গ্রহণযোগ্য না। এটা ভয়ঙ্কর, আপত্তিকর এবং এটা সমস্ত নীতি নিয়ম বহির্ভূত একটা কাজ তিনি করেছেন। পরবর্তীতে প্রচন্ড আরো চাপের মুখে তারা বলছে যে না, ওই একই নির্বাচনে যে সংবিধান পরিষদ হবে, গণপরিষদ, সংবিধান তৈরি করার দায়িত্ব কমপ্লিট করার পরে বাকি সময় সেটা পরবর্তীতে তাকে 1 বা 2 বছর মেয়াদ দেওয়া হবে, সেটা তখন পার্লামেন্টের দায়িত্ব পালন করবে, সংসদের দায়িত্ব। আপনি নিশ্চয়ই হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টটি দেখেছেন। এরপরে সার্জিস আলম একটি পোস্ট দিয়েছে, একই দলের দুজন নেতা পোস্ট দিয়েছেন, দলের মধ্যে ভিন্ন মত তৈরি হয়েছে। করিম চৌধুরী, দুজনের কথাতেই কিন্তু আসলে সেনাবাহিনীর যে বক্তব্য সেটা কিন্তু অনেকটা একই রকম আমার কাছে মনে হয়েছে, পারসেপশনটা ভিন্ন। সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, হাসনাত আব্দুল্লাহর কাছে মনে হতে পারে যে এটা সেনাবাহিনীর ষড়যন্ত্র, তারা হয়তো বা আওয়ামী পন্থী। অপরদিকে সার্জিস আলমের হয়তো মনে হচ্ছে যে না, তিনি শুধুমাত্র তার একটা মতামত দিয়েছেন। একদম দলের মধ্যে ভিন্ন ভিন্ন মতের কারণে, দলের ভেতরে মতবিরোধের কারণে আমরা কিন্তু দেখলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণেই হোক কিংবা মাঠ পর্যায়ে কাজ করার কারণেই হোক, এই দলের যারা নেতা রয়েছেন, সার্জিসের কথা বলি, হাসনাতের কথা বলি, আরো যারা রয়েছেন, তাদের কিন্তু একটা বড় একটা ফ্যান বেজ আছে, তরুণ সমাজ থেকে শুরু করে বড় একটা ফ্যান বেজ আছে। কিন্তু তাদের বক্তব্য কিন্তু আসলে জাতিকে একেবারে মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে যে দুই ভাগে কিন্তু ভাগ করে দিচ্ছে। আমরা এরকমও শুনেছি যে ওয়াকার না হাসনাত, মানে সেনাবাহিনী নাকি হাসনাত, এরকম বক্তব্য আসলে আসছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ অপলা। আমি মোহাম্মদুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ দিই যে সুন্দর করে উনি বিশেষ করে আমাদের আমেরিকার রাজনীতি প্রসঙ্গে ডিসইনফরমেশন, মিসলিডিং করার জন্য যে কাজটা উনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমি আসলেই থ্যাংক ইউ মোহাম্মদুল্লাহ ভাই, যে এটা অনেক সময় হয়ে থাকে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য, মিসলিড করার জন্য। সেটা অনেক সুন্দর জবাব দিয়েছেন, আমাদের সবাই জানা উচিত সব দিক। উই হ্যাভ টু discover everything available. This is one of the options. Let's talk about Bangladesh. দেখেন, হাসনাত আব্দুল্লাহরা যারা এনসিপি যারা বলতেছে, তারা তিনজন নেতৃত্ব, আপনি একজনের নাম বলেন নাই, নাসিরউদ্দিন পাটোয়ারি। তারা তিনজন তিনভাবে যেটা বলছে, মাই অ্যাজাম্পশন, ঠিক মোহাম্মদুল্লাহ ভাইয়ের ওই দৃষ্টিভঙ্গিতে আমি বলবো, ইট কুড বি গুড কাপ ব্যাড কাপ প্লেইং। কিন্তু মেসেজিংটা তারা যেটা করছে, সারা জাতিকে জানিয়ে দিয়েছে যে সেনাবাহিনী ওয়াকার গং চাচ্ছে পতিত স্বৈরাচার হাসিনাকে আবার নিয়েই ইলেকশন করার জন্য। দ্যাট মেসেজ ইজ ক্লিয়ার টু দ্য নেশন। এবং তারা ইউনিট সরকারকে চায়, তারা ইউনিট সরকারকে চায়। এটাও একটা বড় মেসেজ ছিল। আরেকটা মেসেজ যে সে প্রথম থেকে ইউনুসকে চায় না, সে বলছে ইউনুসকে কনভিক্টেড ক্রিমিনাল। তা আমি আরেকটু পিছনে যাই, যদি আমাদের দর্শকদের জন্য বলে থাকি, দেখুন আমাদের সেনাবাহিনী, they should not be a part of politics at all. Their job is to follow the command of duly elected or in charge of the civilian government. আপনি দেখেন যে হাসিনা সরকারের সময় ওয়াকার এবং আজকের যে মিলিটারি লিডারশিপ আছে আমাদের, তারা তো গত 16 বছরে হাসিনার চাটুকারিতা করতে করতে আমাদের সেনাবাহিনীকে যেমন শেষ করে দিয়েছেন এবং কিলার বাহিনী হিসেবে পরিচিত করেছেন। আপনারা যে কচুক্ষেত থেকে শুরু করে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটাকে আপনারা বলি, যেটাকে আপনারা আয়নাগর হিসেবে আমরা অনেকেই বলতেছি, সেই আয়নাগরের 90% কিন্তু একমাত্র আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের সারাউন্ডিং এরিয়াতে, কচুক্ষেত বলেন আর ধানক্ষেত বলেন, সেই জায়গা থেকেই কাউকে উদ্ধার করা হয়েছে 8 বছর 9 বছর পরে। তো সেখানে ওয়াকারে ছিল
লাস্ট কয়েক বছর ধরে উনি সেনা প্রধান, তাহলে ওনার নেতৃত্বেই তো এইসব নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, হত্যা এবং সেনাবাহিনীর হাতে, সেনাবাহিনীর সেই সেনা নিবাসটা, সেই এলাকাটা ব্যবহৃত হয়েছে সেখানে টর্চারের জন্য, মানুষ হত্যার জন্য, ধরে এনে সেখানে মানুষ থেকে চাঁদা নেওয়ার জন্য, মানুষের সম্পদ কুক্ষিগত করার জন্য সেটাকে ব্যবহার হয়েছে। অতএব সেনাবাহিনীকে আজকের যে পর্যায়ে নিচ্ছে, এটার জন্য ওয়াকার গং দায়ী। এবং ওয়াকারদের আচরণের কারণেই দেশটা স্বৈরাচারের ভিতরে ছিল। মানুষের ভোটাধিকার যেমন লঙ্ঘিত হয়েছে, হাজার হাজার মানুষের লাশ আমরা এখনো দেখি নাই। এবং শেষ প্রান্তে জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে 60% বুলেট ইউজ কেম ফ্রম ইউএস, আমাদের সেনাবাহিনী থেকে, সেনানিবাস থেকে। তাহলে যত লোক মারা গেল, 60% লোক মারা গেল বা যত লোক উন্ডেড হলো, তার 60% লোক হলো বুলেট আসছে সেনাবাহিনী থেকে। তাহলে সেনাবাহিনী তো স্বৈরাচার, পতিত স্বৈরাচারের দোষর হিসেবে চেষ্টা করছে সব দিক থেকেই, কিন্তু সর্বশেষ না পেরেই সেটা সেনাবাহিনীর প্রধানকে সেনাপ্রধান বানানোর কাজটাও তো হচ্ছে শেখ হাসিনাই করেছেন। আমি আত্মীয়তার কথা বলছি না, সে যোগ্য লোক, আমি বলবো না যে সে শুধু আত্মীয়তার কারণেই সমান। হ্যাঁ, কাউকে ডিঙ্গিয়েই তাকে করা হয়েছে এবং সেই ক্ষেত্রেও নিয়ম নীতি তোয়াক্কা করা হয়নি। কিন্তু আমি যেটা বলবো, আমাদের সেনাবাহিনীকে যদি বলে যে তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, বিতর্কের ঊর্ধ্বে তো সে নিজেকেই গত 16 বছর ধরে করেছেন। এবং তার জায়গায় সেনানিবাসে হাজার হাজার মানুষের নির্যাতন, নিপীড়নের কান্না আজও শোনা যায়। গত 6 মাস ধরে ইউনিশ সরকারকে সেখানে যে আয়নাগরগুলো পরিদর্শন করতে দেওয়া হয় নাই, সেগুলোকে ব্যাঙ্গে ছোড়া সোজা করে যেটুকু দেখানো দরকার অতটুকু শুধু দেখানো হয়েছে। তারপরে একজন সেনাপ্রধান একটা সিভিলিয়ান গভর্নমেন্ট হেডকে, যেটা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সারা দেশে একত্রিত হয়ে ওনাকে আনছে, উনি আসতেও চান, ওনাকে অসম্মানজনকভাবে সম্বোধন করছেন। এটাতে বোঝা যায় ল্যাক অফ কার্টেসি, ল্যাক অফ রেসপেক্ট এবং অ্যারোগ্যান্স যে শব্দটা। একজন সেনাপ্রধান হিসেবে সে এক্সাম্পলারি বিহেভিয়ার করবে। ইনস্টেড হি ইন্ট্রোডিউসড হিমসেলফ লাইক লো লাইটস। এজ এ সেনা প্রধান হিসেবে তার যে স্ট্যান্ডার্ড বজায় রাখা দরকার ছিল, অন্যরা যাকে ফলো করবে সেই স্ট্যান্ডার্ডের ধারে পাশেও নেই। তার কোনো দরকার ছিল রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করা যে তোমরা এভাবে ইনক্লুসিভ হও? হোয়াট ডু ইউ মিন বাই ইনক্লুসিভ? আই এম সো শকড। গত 16 বছর কোথায় তোমার ইনক্লুসিভনেস ছিল? হাজার হাজার মানুষকে তুমি এভাবে হত্যা করলে, তোমার অস্ত্র দিয়ে, তোমার পান্ডা গুন্ডা দিয়ে, জেনারেলকে দিয়ে। তুমি সেখানে তোমার ক্যান্টনমেন্টে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেখানে আয়নাগর তৈরি করলে, এত নির্যাতন, নিপীড়ন, দুদকের চেয়েও বেশি নিপীড়ন, নির্যাতন করছো। আর আজকে তুমি ইনক্লুসিভনেসের কথা বলতেছো। মানুষকে সেটা বুঝে না, জনগণ সেটা বুঝে না। অতএব আমি মনে করি আজকের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে একমাত্র ওয়াকার সাহেবই পারেন। ওয়াকার সাহেব তিনিই পারেন আমাদের সেনাবাহিনীকে আবার তার ঐতিহ্য এবং দেশপ্রেমিক একটি ফোর্স হিসেবে দেশের নিরাপত্তার কাজে ব্যবহার করার জন্য, জনগণের সম্মান আদায় করার জন্য উনিই পারেন এই রাজনৈতিক ইনভলভমেন্ট থেকে সরিয়ে আসে এবং শুধুমাত্র সিভিলিয়ান গভর্নমেন্টকে when they call to support them, or their only sole responsibility is to protect the country from foreign attack. সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি বাংলাদেশে দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা যদি বলি, শুরু থেকে এখন পর্যন্ত যেটি করিম চৌধুরী বলছেন যে সেনাবাহিনীকে সবসময় সবকিছুর ঊর্ধ্বে রাখা হয়, সেনাবাহিনী নিয়ে আসলে কথা বলা যায় না, সেনাবাহিনী নিয়ে কোনো রকম কোনো সমালোচনা করা যায় না। সেটি সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা গণমাধ্যমের কথাও যদি বলি, আমরা গণমাধ্যম কর্মীরা যারা মাঠ পর্যায়ে কাজ করেছি, তাদেরকে আসলে সবসময় সবকিছুর ঊর্ধ্বে রাখা যায়। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে আমার প্রশ্নতে আমি আসলে কিছু বলবো না, আমি আপনার কাছ থেকে উত্তরটি নিতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। এটা করিম সাহেব ওনার মতো করে বিশ্লেষণ করেছেন, আমিও বলার চেষ্টা করছি। একটা হচ্ছে যে সেনাবাহিনী বাংলাদেশের দুঃখজনক, কোনো দেশে সেনাবাহিনী রাজনীতিতে ইনভলভ হওয়া উচিত না, এটা ঠিক না। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী আমাদের ইতিহাসের শুরু থেকে বিভিন্ন সময় একদম শুরু থেকে, বাংলাদেশের জন্মলগ্ন থেকে সেনাবাহিনী যুক্ত আছে। তাহলে কেন সেটি আলোচনার বাইরে থাকবে? না, তো এটা আছে। কিন্তু এখন যেহেতু একটা আমরা নিয়মানুবর্তী একটা সরকারের পথে যাচ্ছি, সেদিকে যাওয়ার জন্য লক্ষ্য আমাদের, সেই সময় সেনা প্রধান ক্যান্টনমেন্টে 2জন ছাত্র নেতাকে ডেকে নেবেন বা তারা যেতে চাইলেও তাদের সাথে রাজনীতি নিয়ে আলোচনা করবেন, এটা মোটেই গ্রহণযোগ্য না। এটা ভয়ঙ্কর, আপত্তিকর
এবং এটা সমস্ত নীতি নিয়ম বহির্ভূত একটা কাজ তিনি করেছেন। এরপরে লেটেস্ট খবর হচ্ছে যে সেনানিবাসে অফিসারদের একটা মিটিং এ তিনি বক্তব্য দিয়ে সে বলছেন যে এটা মিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, এই সমস্ত কথাবার্তা তিনি বলেছেন। এবং বলে এগুলোর ব্যাপারে সামরিক অফিসারদেরকে সতর্ক থাকতে, জনগণকে সতর্ক থাকতে বলছেন। দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য অনেক কাজ করছেন। এই গত কয়েক মাসে বিশেষ করে ঐতিহাসিক সময় ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন ইত্যাদি কথা বলছেন। কিন্তু আমার সবচেয়ে বড় আপত্তি তিনি এমনকি সার্জিস আলমও যেভাবে বলেছেন, ভার্সন দুটার ভিতরে একটু কম বেশি আছে, ফারাক যাই থাক, ঘটনাটা হচ্ছে যে তিনি রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছেন এবং একটি রাজনৈতিক দলের দুজন প্রতিনিধিকে নিয়ে, এটা অবজেকশনেবল। ফলে এটা আমি সমালোচনা করে নিন্দা করি, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে এই ছাত্রগুলো এই যারা এই আন্দোলন দিল তাদেরকে কিরকম ঘটনার ধারা দেখেন। সার্জিস আলম তার বাড়ি সম্ভবত পঞ্চগড়, সেখানে গেছে, এই একটু আগে আমি নিউজে দেখলাম। সেখানে যাওয়ার সময় তার গাড়ি বহর ছিল 135টা, কমপক্ষে 150 হতে পারে কেউ বলেছে গাড়ি বহর ছিল। এই গাড়ি নিয়ে সেখানে গেছে, প্রথম উড়োজাহাজে গেছে, উড়োজাহাজ থেকে নেমে 135 বা 150 গাড়ির বহর এটা দিয়ে সেখানে করেছে। মানে ধৃষ্টতার একটা সীমা আছে, বাড়াবাড়ির একটা সীমা আছে। আগের আমলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, আগের রাষ্ট্রপতিরা ছিলেন, পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, কোন আমলে এই 150 গাড়ির বহর এক জায়গায় সম্ভবত যায়নি। এটা মানে ধৃষ্টতা একেবারে সীমাহীন, এরা ছাড়িয়ে গেছে, এদের মাথা নষ্ট হয়ে গেছে, এরা দেশকে উদ্ধারের নামে নিজেরা যা করতে চাচ্ছে। মানে এই একটা দিক। আরেকটা হচ্ছে তারা সামরিক বাহিনী তারাও যেটা করছে বাংলাদেশে, তাদের বক্তব্যের ভিতরে একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন আপনি একটু ইঙ্গিত করেছিলেন, সেটাও হতে পারে। এইটা তারেক জিয়া বিএনপি নেতা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইজনই এই সম্পর্কে একটা বক্তব্য দিয়েছেন। সেখানে হচ্ছেন যে সামরিক বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এটা সামরিক চিফ উপরে সম্ভবত তারা বক্তব্য দিতে পারেন এই অভিমত, অন্য পক্ষে এটা ছাত্র নেতাগুলো করার চেষ্টা করছে। এই ছাত্র নেতাগুলো যে নাগরিক পার্টি করেছে তারা আরেকটা কাজ করছে। দেশের এখন একটা গণতান্ত্রিক মোটামুটি ভাবে ন্যূনতম সংস্কার করে একটা নির্বাচন দেওয়া দরকার, নির্বাচিত করতে হবে। বিএনপিও দাবি করছে, অন্যান্য রাজনৈতিক দলও প্রায় সবাই দাবি করছে, জামাত করছে না এখনো পর্যন্ত ডাইরেক্টলি, তবে আজকাল আবার একটু বিএনপির দাবির কারণে কিছুটা নমনীয় হয়েছে। ছাত্র নেতারা কি বলেছে, প্রথমে বলেছে তারা মোটেই না, সব সংস্কার শেষ করে তারপর নির্বাচন। তারপর যখন চাপ বাড়ছে তখন জনমতকে শান্ত করার জন্য বলছে ঠিক আছে নির্বাচন হবে, তবে সেটা হবে প্রথম গণপরিষদের। গণপরিষদ শব্দটা ক্লিয়ার করা উচিত, সংবিধান প্রণয়ন বা সংবিধান পরিষদ, সেটা সংবিধান বানানো প্রথমে, সেই হবে। সংবিধান বানানোর পরে তারপরে মানে সংসদ নির্বাচন হবে। পরবর্তীতে প্রচন্ড আরো চাপের মুখে তারা বলছে যে না, ওই একই নির্বাচনে যে সংবিধান পরিষদ হবে, গণপরিষদ, সংবিধান তৈরি করার দায়িত্ব কমপ্লিট করার পরে বাকি সময় সেটা পরবর্তীতে তাকে 1 বা 2 বছর মেয়াদ দেওয়া হবে, সেটা তখন পার্লামেন্টের দায়িত্ব পালন করবে, সংসদের দায়িত্ব। পুরো জিনিসটা প্রক্রিয়া। এবং ডক্টর ইউনূস আগে বলেছিলেন 1 বা 1.5 বছর, পরবর্তীতে বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন, আবার সর্বশেষ তিনি বলেছেন তারপর বলছেন নতুবা জানুয়ারি, আবার বিদেশি সম্ভবত সেক্রেটারি জেনারেল কে উনি বলেছেন আগামী বছরের জুনের ভিতরে। বাংলাদেশের সবচেয়ে আহাম্মক ব্যক্তি জানে জুন মাসে নির্বাচন হবে না। ফলে এখানে কথার ফাঁক হচ্ছে আগামী বছর জুন, মানে উনি ওই আগামী বছরের শেষের দিকে ঠেলার চেষ্টা করছেন। মানে ছাত্রদের যে প্রভাব তার উপরে, তিনি যাকে তার এই বা এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলেছেন মাহফুজ আলম, এখনো অন্যতম উপদেষ্টা, তিনি ওখানে আছেন। ফলে তার উপরে তাদের প্রভাব আছে, ফলে তার দ্বারা তিনি পরিচালিত হচ্ছে। পুরো জিনিসটা একটা ধূম্র জালের ভিতর হচ্ছে।
তাদের ব্যক্তিগতভাবে তাদের করে নির্ণয়, কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যাওয়া উচিত নির্বাচনে। এইটাকে বিলম্বিত করা, পুরো জিনিসটাকে বিতর্কিত করা, জাতির আশা আকাঙ্ক্ষাকে আপনি যদি বলেনি এটা একটা গণ অভ্যুত্থান হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য, তাহলে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে পার্লামেন্ট। আপনি সংস্কার করার আপনি কে? কিছু কমিশন বানিয়েছেন, তার রিকমেন্ডেশন দিতে পারে, কিন্তু সেটা অ্যাপ্রুভ করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্ট। অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার না, এটা ওরা করবে। তো তাদের জন্য আপনারা রেখে, তারা ভালোও করতে পারে, এমনও হতে পারে আগামী নির্বাচনে আমরা ভালো একটা সরকার পাবো না, খারাপ লোকরা আসবে। কিন্তু জনগণ ভুল করে খারাপ লোককে নির্বাচিত করলে তাদের শাসনে সাফার করার অধিকার জনগণ আছে। সাফার করার ঝামেলা তাদের উপরে দেন। আমি ইফ আই ইলেক্ট ব্যাড পিপল, লেট মি সাফার নট দেয়ার লিডারশিপ। ফলে আমাকে আমার সভরেন্টি ফেরত দেন। জনগণ সার্বভৌমত্বের মালিক, যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এই সমস্ত তাল গোল পাকিয়ে আমার কেন যেন মনে হচ্ছে এই মিলিটারির হস্তক্ষেপের কথা বলা হচ্ছে, সেখানে একটা জিনিস আছে তারা নিজেরা করছে। এবং এই যে সবচেয়ে আমি বারবার এটা উল্লেখ করবো, 150 গাড়ি নিয়ে একটা ছোট্ট বাচ্চা ছেলে সে উপদেষ্টা হয়েছিল, এখন একটা দলের প্রধান। এই গাড়িগুলো তাকে দেয় কেন? তারা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে আগের রাজনৈতিক দলগুলোর ব্যাপারে, বিএনপির লোকদের ব্যাপারে চাঁদাবাজির অভিযোগ উঠছে। ঠিক আছে, ধরা যাক তারা চাঁদা, তোমরা এই টাকাটা থেকে পারছো, তোমাদেরকে জবাবদিহি করতে হবে যে এই শত শত এই কোটি কোটি টাকা এখানে ইনভলভ হচ্ছে। এরা ইফতার পার্টি করেছে বিশাল করে, ওইটা চেয়ার সাপ্লাই, গাড়ি সাপ্লাই গুলা কে দিচ্ছে? ফলে এদেরকে দিয়ে আমরা একটা সুশাসন আশা করব, লক্ষণ তো খুব ভালো মনে হচ্ছে না। বরং আমরা আগের পরীক্ষিত, তারা ভুল করেছে অনেক সময়, তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, কিন্তু বিএনপি যদি আসে, বিএনপি চাঁদাবাজির আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব। বিএনপির লিডারশিপ অতীতে ভুল করে থাকলে আমরা তাদের থেকে জবাবদিহির আশা করব। কিন্তু এরা তো পরীক্ষিত না, এরা এই পর্যন্ত যা দেখাচ্ছে তাতে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এক অত্যন্ত আতঙ্কিত বোধ করছি, উদ্বিগ্ন বোধ করছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।